আমরা একটি সহজ প্রশ্ন দিয়ে শুরু করব যে ইহুদি কারা। আপনি হয়তো উত্তর দিবেন যারা ইহুদি ধর্ম পালন করে তারাই ইহুদি। কিন্তু ইহুদিরা প্রাচীনকাল থেকে নিজেদের ইহুদি না, বরং পরিচয় দিত ইসরায়েলিটিস বলে। এই ইহুদিরা প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দেও বর্তমান ইসরায়েল ভূখণ্ডে বসবাস করত। ইহুদিরা তাদের পূর্বপুরুষ নবী আব্রাহাম, তার পুত্র ইসহাক এবং তার নাতি জ্যাকবকে অত্যন্ত সম্মান করে। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাখ অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড দেওয়া হয়েছে, যা বংশ পরম্পরায় তাদের পুণ্যভূমি হিসেবেই থাকবে। আর এই প্রতিশ্রুত ভূমিকেই ইহুদিরা প্রমিসড ল্যান্ড বলে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে দুটি দেশ ফিলিস্তিন ও ইসরায়েল। আর বাইবেল অনুসারে ঈশ্বর মিশর থেকে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত যাদের জন্য এই ভূমির প্রতিশ্রুতি দিয়েছেন তারাই ইহুদি সম্প্রদায় বা ঈশ্বরের মনোনীত সম্প্রদায় বা জাতি। এখানেই আপনার মনে নতুন করে কিছু প্রশ্ন তৈরি হতে পারে যে মিশর থেকে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত যারা বসবাস করে তারা সকলেই কি ইহুদি? ঠিক তা নয়। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। যেহেতু তাদের ভাষা ছিল হিব্রু, তাই ইহুদিরা হিব্রু সম্প্রদায় হিসেবেও পরিচিত। ঈশ্বরের পছন্দের জাতি বা সম্প্রদায়ের মানুষেরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতেই বসবাস করবে। মুসা আল্লাহ সাল্লাম তাদের মিশর থেকে সিনাই উপত্যকা হয়ে কেনানে ফিরিয়ে আনার পর থেকে তারা সেটা করেও আসছিলেন। তবে একের পর এক বহিঃশত্রুর আক্রমণের ফলে ইহুদিরা দেশান্তরী হয়েছে। আক্রমণকারীদের তালিকায় প্রথম আসে আসিরীয় সাম্রাজ্য, তারপর ব্যাবিলনীয় সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এবং অবশেষে আসে অটোমানরা। প্রতিটি আক্রমণের ফলে ইহুদিরা তাদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সম্ভবত রোমান আমলে মাতৃভূমি ছাড়ার হার ছিল শীর্ষে। ইহুদিরা রোমের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল, যার প্রতিক্রিয়া ছিল নৃশংস দমন পীড়ন। রোমান জেনারেলরা 70 খ্রিস্টাব্দে জেরুজালেম ঘিরে ফেলে এবং ইহুদি জনগোষ্ঠীর উপর গণহত্যা চালায়। এই ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করা হয়। যারা বেঁচে গিয়েছিলেন তারা পালিয়ে যায়। হিব্রুরা স্বভূমি থেকে উৎখাত হয়ে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে। নির্বাসিত হয়েও তাদের মন পড়ে থাকে সেই প্রাচীন ভূমিতে, যেখানে রয়েছে জেরুজালেম ও ইহুদিদের দ্বিতীয় মন্দিরের ধ্বংসাবশেষ। আছে প্রাচীন জুদিয়া, সামারিয়া, আছে জায়ন পাহাড়। তারা অবশ্য এটাও বিশ্বাস করত যে একসময় এই প্রতিশ্রুত ভূমিতে তারা বা তাদের উত্তরসূরি ফিরে আসবে। সুতরাং আজকে যে ইহুদিদের ইসরায়েলে বসবাস করছে তারা 2000 বছর আগে এই ভূমি থেকে বিতাড়িত হিব্রু সম্প্রদায়েরই বংশধর। বিতাড়িত ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অংশে বিদ্বেষের মুখে পড়ে। 19 শতকের পূর্বে ইহুদি বিদ্বেষ ছিল মূলত ধর্মভিত্তিক। খ্রিস্টানরা ইহুদি ধর্মের ব্যাপারে নিজস্ব ধর্মীয় ব্যাখ্যা ও দৃষ্টিকোণের আলোকে এই বিদ্বেষ পোষণ করত। তৎকালীন খ্রিস্টান শাসিত ইউরোপে বৃহত্তম সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসাবে ইহুদিরা বিভিন্ন সময় ধর্ম পালনে বাধা, জোরপূর্বক ধর্মান্তরকরণ, দেশ থেকে বিতাড়ন, জাতিগত বিদ্বেষ, নির্যাতন ও সহিংসতার শিকার হতো। 1895 সালে অস্ট্রীয় লেখক নাথান বার্নবুম জায়নিজম বা জায়নবাদ শব্দটি প্রবর্তন করেন। অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক, নাট্যকার ও রাজনীতিক থিওডোর হার্জেলের উদ্যোগে 1897 সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাসেল নগরে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব জায়নবাদী সম্মেলন। 3 দিনব্যাপী এ সম্মেলনে শুধু ইহুদিদের জন্যই একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের রূপরেখা গৃহীত হয়। এই সম্মেলনে প্রায় 2000 জন জায়নিস্ট এবং শত শত দর্শক উপস্থিত ছিলেন। যেহেতু ইহুদি সম্প্রদায় হওয়ার কারণেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অন্য জাতিগোষ্ঠী, সম্প্রদায় ও ধর্মের মানুষের দ্বারা নির্যাতিত হয়েছে এই সম্প্রদায়ের মানুষেরা, সেহেতু একটি পর্যায়ে তারা উপলব্ধি করে যে একটি স্বতন্ত্র আবাসভূমি তথা দেশ না হলেও তাদের ওপর এই নির্যাতন বন্ধ হবে না। জায়নবাদী আন্দোলন এ থেকেই উৎসারিত। আর জায়নবাদীরা ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিদের নিজস্ব দেশ গঠনের কোনো বিকল্প নেই বলে দাবি তোলে। শুরু হয় নানানমুখী তৎপরতা। তবে সমস্যা একটাই, ফিলিস্তিনে কোনো খালি জমি ছিল না। এটি ছিল লক্ষ লক্ষ আরবের বাসস্থান। তাহলে ইহুদিরা কিভাবে এটিকে তাদের আবাসভূমি করবে? হার্জেল এবং তার কোম্পানি একটি পরিকল্পনা করেন। তখন ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। তাই 1896 সালে হার্জেল
কনস্টান্টিনোপলে যান এবং সেখানে তিনি 11 দিন অবস্থান করেন, কিন্তু সুলতানের সাথে দেখা করতে পারেননি। তবু হার্জেল অটোমান সুলতানের কাছে ফিলিস্তিনের উপনিবেশ স্থাপনের একটি প্রস্তাব পাঠান। এটি মূলত জমি কেনার একটি প্রচেষ্টা ছিল, কিন্তু অটোমান সুলতান তা প্রত্যাখ্যান করেন। তখন ইহুদিরা পরিকল্পনা বি এর দিকে ঝুঁকে যায়, যা ছিল ব্যক্তিগতভাবে জমি ক্রয়। ইহুদিরা ফিলিস্তিনে অটোমান জমিদারদের কাছ থেকে জমি কিনতে পারত। একের পর এক জমি ক্রয়ের ফলে শুরু হয় অভিবাসনের প্রথম ঢেউ। ইহুদিরা জমি কিনে কৃষিকাজ করে আরব কৃষক ও শ্রমিকদের বিতাড়িত করতে শুরু করে, আর জমি কেনার অর্থায়ন আসত রথচাইল্ডের মতো বিখ্যাত ইউরোপীয় ধনী পরিবার থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিপর্যস্ত ওসমানীয় সাম্রাজ্যকে নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে 1920 সালে ইতালির সানরেমো শহরে গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও ইতালির প্রধানমন্ত্রী এবং জাপান, বেলজিয়াম ও গ্রিস সরকারের প্রতিনিধিরা একত্র হন। সেখানে সিদ্ধান্ত হয় যে সিরিয়া ফরাসি ম্যান্ডেটে আর ফিলিস্তিনি ও ইরাক ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত হবে। 1922 সালে লিগ অব নেশনসের মাধ্যমে এই ম্যান্ডেট অনুমোদন করা হয়। এদিকে 1923 সালে কামাল আতাতুর্কের হাত দিয়ে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ওসমানীয় খেলাফত বা সালতানাত অবলুপ্ত হয়ে যায়। ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেটে নেওয়ার পেছনে ছিল এক সুদূর প্রসারী লক্ষ্য। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে 67 শব্দের এক পত্রে জানান, ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে। এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত, যাকে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম বড় নিয়ামক হিসাবে দেখা হয়। সান রেমো সম্মেলনে বেলফোর ঘোষণা কার্যকর করার জন্য দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ সরকারকে। সেটাকে অন্য মিত্র শক্তিগুলো সমর্থন দিল। এরপর থেকেই ফিলিস্তিন ভূখণ্ডে ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে পাড়ি জমাতে থাকে। প্রথম দিকে ফিলিস্তিনিরা এটাকে গুরুত্ব দেয়নি। তাছাড়া তখনও সেখানে মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানদেরও বসবাস ছিল। এই 3 ধর্মের মানুষ হাজার হাজার বছরের বেশি সময় ধরে এই ভূমিতে বসবাস করে আসছিল। এই ইহুদিরা ছিল বেশিরভাগই প্রাচ্যের ইহুদি, যারা মিজরাহি হিসাবে পরিচিত। আর ইউরোপ থেকে আসতে থাকে আশকেনাজি ইহুদিরা, যারা আবার ইহুদিদের মধ্যে নিজেদের সবচেয়ে উচ্চ বর্ণের বলে দাবি করত। 1882 ও 1904 সালে রাশিয়া ও ইউরোপ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদির অভিবাসন ঘটে ওসমানীয় ফিলিস্তিনে। অভিবাসী ইহুদিরা স্থানীয় আরবদের জমিজমা কিনতে থাকে। আরবরা বেশিরভাগই ছিল মুসলমান। ইউরোপীয় ইহুদিদের স্রোত বাড়তে থাকায় এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনি আরবদের মধ্যে তাদের বৈরিতা দেখা দেয়। 1933 সালে ফিলিস্তিনরা বড় আকারের প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে। পাশাপাশি ফিলিস্তিনে স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতে থাকে। তারই অংশ হিসাবে 1937 সালে ব্রিটিশ সরকার নিযুক্ত পিল কমিশন ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে 75% আরব ও বাকিটা ইহুদি রাষ্ট্র গঠনের সুপারিশ করে। তবে 3 ধর্মের পবিত্র স্থান জেরুজালেমকে জাফাসহ ব্রিটিশ ম্যান্ডেট ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখার কথা বলা হয়। আরব ও ইহুদি দুপক্ষই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 6 বছরব্যাপী এই যুদ্ধ চলাকালে জার্মান নেতা হিটলারের নেতৃত্বে ইউরোপে ইহুদি নিধনযজ্ঞ বা হলোকস্ট সারা দুনিয়ায় বিভীষিকা তৈরি করে। কমপক্ষে 60 লাখ ইহুদি নাৎসি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়। প্রাণ বাঁচাতে সে সময় অনেক ইহুদি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে থাকে। অনেকে আসে ফিলিস্তিনে, যদিও ব্রিটিশ সরকার ইহুদি অভিবাসন সীমিত করে দিয়েছিল। যুদ্ধ চলাকালে 1942 সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয়। 1945 সালে জার্মানি জাপান অক্ষশক্তির পরাজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ইউরোপ ইহুদি নিধনের বিভীষিকার তরতাজা স্মৃতি সারা বিশ্বের সমবেদনা কেড়ে নেয়। ফলে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের কাজ অনেকটা সহজ হয়। 1947 সালের 29শে নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের 56% ইহুদি ও 43% ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় 33 এবং 13 ভোটে। এতে জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয়। ইহুদিরা এটা মেনে নিলেও আরবরা এতে আপত্তি জানায়। আরব লীগ নেতৃত্ব প্রশ্ন তোলে, হলোকস্টের অপরাধে শাস্তি কেন আরবদের পেতে হবে? এদিকে জায়নবাদীরা ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার ছক কেটে ফেলে। প্ল্যান দালেত
বা প্ল্যান ডি নামে এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুইরিন। প্ল্যান ডি ছিল হত্যা, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনি আরবদের নিজ ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার মহাপরিকল্পনা। 1948 সালের 10ই মার্চ এই পরিকল্পনা চূড়ান্ত হলে হাগানা, স্টার্ন গ্যাং সহ ইসরায়েলি সন্ত্রাসবাদী সংগঠনগুলো তা বাস্তবায়নে পুরো দমে নেমে যায়। স্থানীয় আরবরা ইহুদিদের হামলা ও হত্যার শিকার হতে থাকে। ফলে নিজ ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব অসহায় লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ রক্ষায় ছুটে পালাতে থাকে। মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত অন্তত 7 লাখ ফিলিস্তিনি আশপাশের আরব দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। কিছু কিছু স্থানে ইহুদিরাও আক্রান্ত হয় ও মারা পড়ে। 1948 সালের 14ই মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট বা শাসন শেষ হলে বেন গুইরিন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। আনুষ্ঠানিকভাবে আল নাকবা বা মহাবিপর্যয় নেমে আসে ফিলিস্তিনিদের উপর। ফিলিস্তিনিদের এই মহাবিপর্যয় সৃষ্টির জন্য আরব দেশগুলোর দুর্বলতা ও ব্যর্থতাও কোনো অংশে কম দায়ী নয়। অথচ আরব ও মুসলিম বিশ্বে প্রচলিত ফিলিস্তিনের ইতিহাসে আরব দেশগুলোর অবস্থান নির্মোহভাবে তুলে ধরা হয়নি। 1948 সালের মে মাসে আরব লীগের সদস্য মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান ও ইরাকের সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে এবং সদ্য ঘোষিত ইসরায়েল রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। প্রথম দিকে আরবরা কিছুটা সুবিধা করতে পারলেও দ্রুত তারা পিছু হটতে থাকে। সামরিক শক্তির দিক থেকে আরব দেশগুলো ছিল দুর্বল, যদিও সংখ্যায় প্রথম দিকে তারা ছিল বেশি। তবে স্বাধীন রাষ্ট্র গড়া ও রক্ষার প্রত্যয়ে প্রবলভাবে উদ্দীপ্ত ইহুদি যোদ্ধাদের সামনে তারা ছিল দিগ্ভ্রান্ত ও লক্ষ্যহীন। তদুপরি নিজেদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। ফলে 1949 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে আরব দেশগুলো যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। জর্ডানের বাদশাহ প্রথম আবদুল্লাহ আগ্রহী ছিলেন ফিলিস্তিনের ভূমিকে সংযুক্ত করে নিয়ে বৃহত্তর হাশেমীয় সিরিয় গঠনের। সিরিয়াবাসী ইসরায়েলের চেয়ে জর্ডান নিয়ে বেশি ভীত থাকায় তাদের সেনারা ফিলিস্তিনে হাজির হয়েছিল মূলত পশ্চিম তীর জর্ডানের দখল যাওয়া থেকে রুখতে। মিশরও হাশেমীয় জর্ডানের পরিকল্পনা ঠেকাতে চেয়েছিল। ফলে 1948 সালে ফিলিস্তিন হয়ে ওঠে এসব আরব দেশের উচ্চাভিলাষ ও ভীতির এক যুদ্ধক্ষেত্র। ফলে 1948 সালে ফিলিস্তিন হয়ে ওঠে এসব আরব দেশের উচ্চাভিলাষ ও ভীতির এক যুদ্ধক্ষেত্র, যেখানে ফিলিস্তিনিদের সুরক্ষা ও ভবিষ্যতের চিন্তা আসলে পেছনে পড়ে যায়। 1947 সালেই জায়নবাদী নেত্রী গোল্ডা মেয়ার গোপনে ট্রান্স জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এতে বাদশাহ পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর পাওয়ার বিনিময়ে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র স্থাপনের বিরোধিতা করা থেকে বিরত থাকতে সম্মত হন। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান তাই পশ্চিম তীর দখল নিতে সক্ষম হয়, ওদিকে মিশর দখল করে নেয় গাজা উপত্যকা। 1967 সালে আবারও আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি যুদ্ধ শুরু হয়। এবার ইসরায়েল আরও ব্যাপক বিজয় অর্জন করে। 6 দিনের মধ্যে তারা 3টি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয়: পশ্চিম তীর, গাজা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি, এবং মূলত পুরো ফিলিস্তিন। আরও পরে ইসরায়েল সিনাইকে মিশরে ফিরিয়ে দেয়। তারা জর্ডানের সাথে সীমান্তও আনুষ্ঠানিকভাবে স্থাপন করে, কিন্তু ফিলিস্তিনের প্রশ্নে এখনও পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে। তারা প্রায়শই বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনি ভূমি দখল করে। তাহলে উভয় পক্ষ এখন কোথায় দাঁড়িয়ে আছে? ফিলিস্তিনি 1967 সালের 3টি সীমান্তের ভিত্তিতে রাষ্ট্র চায়। ইসরায়েল বলছে এটি সম্ভব নয়। তারা পশ্চিম তীরের ভেতরে কয়েক ডজন বসতি স্থাপন করেছে। ইসরায়েল আরও বলেছে যে জনসংখ্যার পরিবর্তন হয়েছে এবং দেশটি সর্বদা সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ইহুদি ইসরায়েলের নাগরিক হতে পারে। একে ইহুদিদের প্রত্যাবর্তনের আইন বলা হয়। তাই সমাধান অনেক দূরের কথা। আমি জানি আমরা এটিকে আঞ্চলিক সংঘাত বলি, পশ্চিম এশীয় সংঘাত, কিন্তু এটি একটি রপ্তানিকৃত সংঘাত। ইউরোপ ইহুদিদের সাথে বৈষম্য করেছে, অটোমান এবং ফিলিস্তিনিরা কখনো তা করেনি। ইউরোপ তাদের তাড়িয়ে দিয়েছে এবং ইউরোপই তাদের ফিলিস্তিনে থাকতে বলেছে। এটা পুরোপুরি স্পষ্ট যে এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই। ফিলিস্তিনের প্রশ্নের উত্তর অস্ত্র দিয়ে দেওয়া যাবে না, আর এর রাজনীতি প্রয়োজন। একমাত্র আশা হলো উভয় পক্ষের মধ্যপন্থীরা একটি পথ তৈরি করতে পারে এবং মনে রাখতে পারে যে রাষ্ট্রত্বই শেষ নয়, এটি কেবল একটি শুরু। কারণ এর পরে আসে প্রতিবেশী। দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব স্থাপন গড়ে তোলার যে বর্তমান বিদ্যমান চ্যালেঞ্জ